ঢাকায় ২৬ থেকে ৩১ মে পর্যন্ত এই ৫ দিনে একজন গৃহবধূকে হত্যা, ৯ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক কিশোরীকে গণধর্ষণ, সিলেটে পরকীয়ার জেরে বন্ধুর হাতে বন্দুকখুন, নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা, মানিকগঞ্জে এক রাতে ৩ জনের মৃত্যু। অন্য আরেকটি গণমাধ্যম বলছে যে ঈদুল আজহা ছুটিতে দেশের ১৮ জেলার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২৬ জন। অন্যান্য জেলার পরিসংখ্যান সেখানে আসে নাই। এখন এইসব হত্যাকাণ্ডে সরকারের কোনো দায় দেখেন নাকি এটা ব্যক্তিগত, পারিবারিক এবং বিভিন্ন রকম বিরোধ খুনের দায় সরকার নাই? আসলে এটাই বাংলাদেশের স্বাভাবিক সময়। দেখেন, বাংলাদেশের সোসাইটিটার মধ্যে বড় ধরনের একটা ট্রান্সফরমেশন হয়েছে। এগুলো নিয়ে আমার আলাদা আর্টিকেল আছে, এগুলো আমি লিখেছি, ডেইলি স্টারে পাবলিশ হয়েছে, এবং একটা বড় ইউনিভার্সিটিতেও আমি গিয়েছি এই আলোচনা করার জন্য। সোসাইটিতে অপরাধ হয় কেন? সোসাইটিতে অপরাধ হয় এজ এ মাল্টিফ্যাক্টর ইস্যু হিসেবে। সোসাইটির অপরাধকে কোনো একটা পার্টিকুলার ইস্যু দিয়ে আপনি এক্সপ্লেইন করতে পারবেন না, কারণ অপরাধ হওয়ার আন্তর্জাতিকভাবে ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে যে রিজনগুলো বলা হয়, সেই রিজনগুলোর মধ্যে কোনোটা রাজনৈতিক, কোনোটা অর্থনৈতিক, কোনোটা সোশ্যাল, কোনোটা অভ্যাসগত, কোনোটা আছে পার্সোনালিটি, মেন্টাল গঠন, এক্সপেরিয়েন্স, কিভাবে বড় হয়েছে, কোন স্টেজে বড় হয়েছে, তার আয় ইনকাম কি, বেকারত্বের ধরন কি, কি কারণে মাদকাসক্তির কি ভূমিকা এখানে আছে, করাপশনের কি ভূমিকা এখানে আছে। এইরকম একটা মাল্টিফ্যাক্টর এফেক্ট হলো ক্রাইম। এখন আপনি এটাকে জেনারেলাইজ করতে পারবেন না, কেউই জেনারেলাইজ করতে পারবে না। আপনি যখন দেখবেন কেউ জেনারেলাইজ করছে, তখন ধরে নিতে হবে তার অ্যানালাইসিসটা বায়াস। আচ্ছা, আপনাকে দেখতে হবে কেস টু কেস বেসিস। ধর্ষণ কেন হয়? ধর্ষণের জন্য আমাদের দেশে, আপনি এটাকে কোন ইউনিভার্সিটিটা, কর্নেল ইউনিভার্সিটি থেকে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে, এটাও আমি ডিসকাশনে ছিলাম ওই দিন। একটা আর্টিকেল পাবলিশ হয়েছে যে বাংলাদেশে শিশুদেরকে কেন ধর্ষণ করা হয়, রিজন কি, এটা এই মেন্টালিটির নাম কি, এই মেন্টাল গঠনটা কিভাবে তৈরি হলো একজন মানুষের। তারা দেখিয়েছেন একটা গুড পার্সেন্টেজ হলো মাদকাসক্ত থাকে, তারা আরেকটা দেখিয়েছেন একটা গুড পার্সেন্টেজ হলো যেখানে রেভেঞ্জ হয়, রেভেঞ্জফুল হয়। বাবার সঙ্গে হয়তো তার দ্বন্দ্ব লেগেছে, ভাইয়ের সঙ্গে তার দ্বন্দ্ব লেগেছে, তার রেভেঞ্জ নেওয়ার জন্য সে টার্গেট করেছে শিশুটাকে। এখন এই সমস্ত ডিপ স্টাডি আমাদের দেশে অ্যাবসেন্ট, আমরা সবগুলোকে ফ্ল্যাটলি এক্সপ্লেনেশন দিয়ে দেই। আমি সিআইডি ডিপার্টমেন্ট অথবা পিবিআইকে বলবো, মানে মোটা দাগে এগুলো সোশ্যাল ইস্যু সবগুলোই, নট অনলি সোশ্যাল, আপনি পলিটিক্যাল অ্যাসপেক্টও দেখতে পাবেন। যেমন আমার এলাকায় দিরাইশাল্লায় বিগত ১ মাসে অন্তত ৭-৮টা মার্ডার হয়েছে। কি মার্ডার হয়েছে? গ্রামে গ্রামে প্রকাশ্যে মারামারি। মূল উৎস কি? জমি নিয়ে। প্রথম জমি সালিশি ভেঙে গেছে, সালিশের মধ্যেই মারামারি শুরু হয়ে গেছে। এই পক্ষে একজন মারা গেছে, ওই পক্ষে একজন মারা গেছে। আপনাকে সামলাতে হয়, আপনি তো যান এলাকায়। না, আমার তো আর সামলানোর ক্ষমতা নাই, কিন্তু আইনজীবী হিসেবে মামলা নিয়ে আসে আর কি আমার কাছে। প্রভাব আছে, তখন অনেকটা সালিশি করে মেনটেন করার চেষ্টা করা হয়। কিন্তু আমি বলছি এটা বেড়ে গেছে, এটা আগে এরকম দেখা যেত না, এত সিনারি দেখা যেত। আরেকদিকে দেখেন কি হচ্ছে, এখন এটা স্প্রেড করেছে, হবিগঞ্জ স্প্রেড করেছে, মৌলভীবাজারও স্প্রেড করেছে। সবচেয়ে অসুবিধা হলো পানিতে মানুষের জমি নিয়ে গেছে। এবার অগ্রিম বৃষ্টির কারণে সমস্ত ধান তলিয়ে গেছে। অভাবী মানুষ, তাদের কিন্তু রাতের খাবার ব্যবস্থা নাই, কিন্তু ঠিকই ঠেটা দেয়া একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে। এখন এই জিনিসগুলোকে, আমি যে ইস্যুটা রেজ করতে চাই, এই জিনিসগুলোকে জেনারেলাইজ করা যাবে না। কিন্তু আমাদের দেশে পুলিশ ডিপার্টমেন্টে অপরাধ প্রিভেনশনের জন্য যথেষ্ট স্টাডি নেই। দ্যাট ইজ হোয়াট ইজ অ্যালার্মিং। পুলিশের তো দুটো দায়িত্ব, একটা হলো প্রিভেন্ট করবে, আর একটা হয়ে যাওয়ার পরে ইনভেস্টিগেট করে এভিডেন্স আদালতে হাজির করবে। প্রিভেনশন মেকানিজমটাকে আমাদের এখানে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় না। ফলে যে ইনসিডেন্টসগুলো আপনি বলছেন, আমি মনে করি মিনিস্ট্রি অফ হোমের দায়িত্বটা কি? হোম মিনিস্টার গিয়ে তার অপরাধ ফেরাতে পারবেন না, কিন্তু এটা স্টাডি করবেন। স্টাডি করে প্রিভেন্টিভ মেকানিজম নেওয়ার জন্য লং টার্ম প্ল্যান হিসেবে কি কি করণীয় আছে, এটা যদি করতে পারেন, তবে গ্রাজুয়ালি অপরাধ প্রবণতা কমবে। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, তো আপনি ঈদ আসবে মানে 200-300 লোক মারা যাবে। উই আর রেডি, মেন্টালি রেডি থাকি, কিন্তু যে কোরবানির ঈদ আসছে, মিনিমাম 300 লোক মারা যাবে। একটা অ্যাক্সিডেন্ট হবে, 2টা ট্রাক পড়ে যাবে, আসার সময় গরু নিয়ে গোলমাল হবে, এখানে আর 3টা মানুষ মরবে। দেখেন, এটা ঈদ, কিন্তু ঈদ যাত্রা মানেই 300 মানুষের জীবন চলে যাবে। ঈদ যাত্রায় 300 মানুষ, এই যে 25 মে থেকে 31 মে এই 7 দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 79 জনের।
এটা হচ্ছে একদম রিপোর্টের, যেটা আমরা পত্রিকায় আসছে। এবং আপনি তার আগের বার দেখবেন, রোজা ঈদে দেখবেন, তা দেখবেন আমি একটা রিপোর্ট দেখলাম 271 জন। এই যে আমি বলছি এই বিষয়গুলো দেখভাল করার দায়িত্ব কি কাদের? জি। আপনি ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, কিন্তু আমাদের এখানে অপরাধকে আমরা ফ্ল্যাটলি ডেসক্রাইব করি, কিন্তু এটাকে স্পেসিফিক রিজন বাইর করতে পারি না, কারণ স্টাডি নাই, রিসার্চ নাই, গবেষণাটা সঠিকভাবে নাই, প্রিভেন্টিভ মেকানিজম নেওয়া যায় না। হয়ে গেল, সবাই আমরা লেগে গেলাম, হয়ে গেল, এবার বিচার করো। সম্ভবত ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি সম্ভবত একমত নাকি? হ্যাঁ, না, মোটামুটি ওনার মোটা দাগে উনি যে ব্যাখ্যাগুলো দিয়েছেন এটা তো মানে খুবই একাডেমিক, নিঃসন্দেহে। কিন্তু আনফর্চুনেটলি আমি তাকে ধন্যবাদ দিতে চাই যে অনেক সময় টকশোতে বসলে এগুলো সবই সরকারের দোষ। হ্যাঁ, বিষয়টা তো মানে পাবলিক নয়। এখন আপনি বলছেন প্রিভেনশনে সরকারের ব্যাপার আছে, যে আমেরিকায় যে দুটো ছাত্রছাত্রী আমাদের দেশের যারা মারা গেল, সেটা কিন্তু নেপথ্য কারণটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তো দেখা গেল যে লোকটি হত্যাকাণ্ডের সাথে যুক্ত, সে গ্রেপ্তার হয়েছে, এবং এটা জানা গেল তাকে কিন্তু কাউন্সিলিংও করা হয়েছে এর আগে। আমাদের দেশে এই যে অপরাধ প্রবণতা রেকর্ড থাকে, তো যেমন পুলিশের খাতার মধ্যে থাকে যে কে ছিনতাইকারী, কে কবর, ওদের একটা লিস্ট থাকে, সেই অনুযায়ী কিন্তু কোনো কাউন্সেলিং এর ব্যবস্থা নাই। আচ্ছা, আপনি দেখবেন যে রাস্তাঘাটে মানে মানুষ ওই কি বলে বেলুনের মধ্যে ফু দিয়ে বাতাস নিচ্ছে, অনেক দেখবেন এগুলো হচ্ছে ভবঘুরে টাইপের, অথবা মানে হোমলেস এরকম নিচ্ছে। আপনি কি কখনো চিন্তা করেছেন যে এই লোকগুলোকে আমার রিহ্যাবিলিট করা দরকার? এর তো ভবিষ্যতে বড় ধরনের বার্ডেন হবে, তো বিরাট। এবং এগুলো সব মোটামুটি কিন্তু খুব বয়স্ক লোকরা করছে তা না, ইয়াং ছেলেপেলেরা করতেছে, কিশোরীরা করতেছে। হ্যাঁ, তো আলটিমেটলি যখন এটা পয়সা পাবে না, তখন তো আপনি রাস্তাঘাটে হাঁটবেন, আপনাকে চাকু মেরে বসবে। আচ্ছা, কিছু একটা করে বসবে, আপনি ভিকটিম হয়ে যাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীটি যে একটা ধর্ষণের শিকার হলো, এটা মাদকাসক্ত একটা ইমব্যালেন্স ইসের হাতে। এইগুলোর জন্য সরকার দায়ী হতে পারে। আচ্ছা, হ্যাঁ, এখন বলতে পারেন যে এগুলোকে আইডেন্টিফাই করতে হবে, এগুলোকে মানে আপনার রিহ্যাবিলিটেশনে নিতে হবে, কোচিংয়ে কি বলে এটাকে আপনার যে ওদেরকে কাউন্সিলিং করাইতে হবে, তারপরে মানে কর্মসংস্থানের ব্যবস্থার দিকে যেতে হবে। অনেকগুলো মেজার আছে। মোটামুটি আপনারা দুইজন একই মত ব্যক্ত করলেন। অন্য আরেকটা প্রসঙ্গে ছোট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে সাবেক উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম, তিনি একটা পোস্ট দিয়েছেন। তিনি পোস্টে লিখেছেন যে আওয়ামী লীগ প্রশ্নে এখন যা চলছে তা হচ্ছে বড় দুই দলের ইনসিকিউরিটি। এখন কোন বানেগা লীগ কাবাব, এটা তিনি লিখেছেন। এখন 86 আর 96 এর স্মৃতি বিএনপি ভুলতে পারছে না, আর জামায়াত আছে আদর্শিক শত্রুতা, সহিংসতার ভয়, যা বিএনপি লীগের 90 দশকের যৌথ আক্রমণের স্মৃতি থেকে উৎসরিত স্মৃতি ভয়ের উৎস বটে, এটা লিখেছেন তিনি। এখন 86 আর 96 সালে জামায়াত আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছিল, এখন বিএনপি সরকারের বিরুদ্ধে আবার তারা তাল মেলাতে এমন শঙ্কা কি বিএনপির আছে? ধন্যবাদ আপনাকে। আমি সোশ্যাল মিডিয়াতে যতটা মানে কম লিখি বা অংশগ্রহণ করি, তার চেয়ে বেশি পড়ি। আমি মানুষের মনোভাবটা বুঝতে চেষ্টা করি যে কে কি ভাবছেন, কে কিভাবে লিখছেন। ওনাদের আইন অঙ্গনের ওনাদের মানে নামটা বলা কি ঠিক হবে কিনা জানি না, আমি বলি সেটার নাম হচ্ছে সালে আকরাম সম্রাট। ও আমার জেলার ছেলে, মুন্সিগঞ্জের। হ্যাঁ, যে এত ভালো লেখে এটা আমার জানা ছিল না। আচ্ছা, টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি। তো তার একটা তার একটা স্ট্যাটাস পড়তে আমি তার গোটা 25-30 স্ট্যাটাস পড়ে ফেললাম ঘন্টা দেড়েক দুয়েক সময়। আমি খেয়ালই করতে পারি, অনেক সময় লাগলো। আমি দেখলাম খুব চমৎকার লিখেছে। এক জায়গায় সে লিখেছে, সেটা হচ্ছে যে আপনার আওয়ামী লীগের কথা বলতে, যে সেটা হচ্ছে যে আপনার সামান্য লাভের উদ্দেশ্যে, ধরেন আপনি ইলেকশন দাঁড়ালেন, চেয়ারম্যানে দাঁড়াবেন, সামনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন, আপনি মনে করছেন যে আওয়ামী লীগের তো এই পাড়ায় 10টা ভোট আছে, অতএব 10টা ভোট লাগলে আমার কাজে লাগবে। উনি জামাতের ওনার একজন কর্মী স্থানীয়, সে চিন্তা করছে আচ্ছা আমিও তো চেয়ারম্যান দাঁড়াবো, ওকে এখানে আমার পাড়া মহল্লার এই 10টাকে ভিড়াইতে পারলে বা আমার সাথে রাখতে পারলে কাজে। এই ছোট ছোট লাভ দেখতে যে আমি বলতে চাই, অকপটেই বলতে চাই, সারা দেশে যেগুলো আমি শুনছি দেখছি, এই ছোট ছোট লাভ জেতাজেতি দল ভারী করার জন্য এগুলো দেখতে যে এদেরকে যে রিহ্যাবিলেট করা, মানে সোজা কথা মানে উকি দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, এগুলো তো সব তেলাপোকা হয়ে গেছিল, অন্ধকারের প্রাণী হয়ে গেছিল। এই অন্ধকারের প্রাণীরা এখন এই আলোতে মাঝে মধ্যে উকি ঝুঁকি দেয়। এটার জন্য তো অফকোর্স লোকাল পলিটিক্যাল এলিমেন্ট যারা লোকাল পলিটিক্যাল অ্যাক্টরস, তাদের তো নিঃসন্দেহে দায় আছে।
আমি তাদের দায় আমি বলবো না যে দায় নেই। সেই দায়টা মোটা দাগে কাদের বেশি, বিএনপির না জামাতের? এটা যার যার, ওই যে বললাম যে জেতাজিতির সুযোগ যার যেখানে আছে সেটাকে সে এক্সপ্লয়েট করার চিন্তা করে, দল ভারী করার চিন্তা করে, সোজা কথা গেল একটা। আর যার কথার বর্ণনায় আপনি বললেন, উদাহরণটা টানলেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। উনি যখন উনি যখন তথ্য উপদেষ্টা ছিলেন, ওনার সময় বিভিন্ন পত্র পত্রিকাগুলোকে জাতীয় দিবসে বিভিন্ন কিছুতে যে সাপ্লিমেন্ট দেয়, করপত্র দেয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি তদন্ত করে দেখতে পারেন। উনি যে তালিকাগুলোকে উনি অনুমোদন দিয়ে গেছেন, তার 80% ছিল আওয়ামী লীগের অখ্যাত কুখ্যাত প্রকাশনা ছিল, এগুলো সব তাদেরকে করপত্র আপনার ওই 21শে ফেব্রুয়ারি মুক্তমুখী, মানে 25শে মার্চ 26শে মার্চ মধ্যে, তখন ওগুলো দিয়ে গেছেন কিসের বিনিময়ে? ওই লিখা বাপ বনে গেল লিয়ে দিলাম শিশির এক ফোঁটা লিখে রেখো, তাই মানে আপনার নামে বলি নেই, মানে তোদেরকেও কিন্তু আমি তথ্য উপদেষ্টা আমি খুবই ছিলাম, কি বলে এটাকে, না ওখানে টাকা পয়সার খেলা, কিনা দলের খেলা না ভাই। তাহলে কি আমি টাকা পয়সা খেলা যদি থাকতো, উনি কি সেখানে খেলোয়াড় ছিলেন? থাকতে পারে। যদি উনি খেলোয়াড় থেকে থাকেন, তাহলে তাদের এই নসিহত কি বিএনপি বা জামাত উদ্দেশ্যে বলতেছে, সেই এটা কি খুব হবে, গ্রহণযোগ্য হবে? ক্ষমতায় না থাকলে একরকম কথা, ক্ষমতায় থাকলে আরেক রকম কথা। ওয়াই? মমতা স্টাইল। আচ্ছা, মমতা স্টাইল। মমতাকে তো একটা জবাব দিতে হবে তার সরকারের কাছে অ্যাটলিস্ট। জি, আমি বিশ্বাস করি ভারতীয় কাঠামো সম্পর্কে পত্রপত্রিকা পড়ে যতটুকু ধারণা, আমার মনে হয় এই কথার জন্য ওখানেও তো তোলপাড় হবে নিঃসন্দেহে। ওখানকার হোম মিনিস্টার একেবারেই আনঅ্যাকাউন্টেড থাকবেন বলে আমার মনে হয় না, এটা নিয়ে পার্লামেন্ট হয়তো আলোচনা হবে। আচ্ছা, কিন্তু আমার দেশে তো আনঅ্যাকাউন্টেড আমরা সব, তাই না? আমি ওই যে তহিদ সাহেব বলে বসলেন যে আমি কিচেন ক্যাবিনেটের মেম্বার ছিলাম না, বাবারে তোমার যদি ভালো না লাগে তুমি থাকলে কেন? আই হ্যাভ অফকোর্স রেসপেক্ট ফর হিম। ভদ্রলোক, ভালো লেখেন, জানেন, পড়াশোনা করেন, তার পাণ্ডিত্যের প্রতি আমার যথেষ্ট মানে রিগার্ড আছে। কিন্তু আমার কথা হলো যে উনি যদি জিজ্ঞেস করতেন যে আমি আই এম অলসো ইয়োর মানে কি মন্ত্রী থেকে ক্যাবিনেট মেম্বার বলে, কিন্তু অ্যাডভাইজারদের কি বলে আইনজীবী, আমি বলতে পারি না, এটা একটা শব্দ বাইর করো যেন, কারণ আমাদের তো মাঝে মধ্যে অ্যাডভাইজার লাগে, আচ্ছা, সিস্টেমে লাগে না, অন্তর্বর্তীতে তত্ত্বাবধায়কে অ্যাডভাইজার লাগে। তো এইটার এই ক্যাবিনেট কি হবে, মন্ত্রী, ওটা তো মন্ত্রিসভা না, যাও হোয়াট এভার। তো যখন এই সমস্ত অ্যাডভাইজারে কেন তখন প্রশ্ন করেন নাই যে মানে কি ব্যাপার, আমরা তোমার পার্ট অফ দ্য গভর্নমেন্ট, কিন্তু আমি জানি না তোমরা 4-5 জন মিলে কথা বলছো। একদম শেষের দিকে মোস্তাফিজ যদি একটু যুক্ত করেন আর কি, আমরা শেষ আলোচনায় রেস্টটাই আপনার কাছ থেকে শুনি। আপনি বলছিলেন যে এই সব অ্যাক্টররা, এই যে মাহফুজ আলম, তারা কি আসলে এগুলি করেছেন নাকি তাদের বক্তব্য আমলে নেওয়া উচিত? আমাকে 30 সেকেন্ড দিয়ে না, এগুলি কোনো আমলে নেওয়াই উচিত না, এগুলি ফাউল কথাবার্তা আর কি, একদম এদের কোনো ভিত্তি নাই, নাই। এগুলি হলো মানে ইউনিট সরকারের কিছু পাপেট আর কি, এগুলি নিয়ে বসাইছে এদের। দেখেন, একটা অভ্যুত্থানকে শ্রদ্ধা করি, স্মরণ করি, এটা বাস্তবতা, মানে কিন্তু এরা এই অভ্যুত্থানের নেতা হয়ে এরা পুরো গভর্নমেন্টের এসে যেভাবে পুরো জাতিকে হতাশ করছে, এটা খুবই দুঃখজনক অধ্যায়। এটা এর কারণে আমি মনে করি না যে গণ অভ্যুত্থান ম্লান হবে, কিন্তু গণ অভ্যুত্থান ম্লান হওয়ার জন্য এরা এই দায়িত্বহীন কাজ করছে। আপনার মনে আছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছিল ভারতের সাথে সম্পাদিত সমস্ত চুক্তি বাতিল হয়েছে, তারপরে কত বেকায়দায় পড়লো বাংলাদেশ। পরে পররাষ্ট্র উপদেষ্টা বললো যে না, এরকম কোনো বিষয়, কিন্তু উনি বলে দিল যে সব বাতিল হয়েছে। এই ধরনের দায়িত্বহীন কাজ না, শেষ দিন পর্যন্ত একদম থেকে এখন এদের লম্বা লম্বা এই সমস্ত কথাবার্তা শুনতে মানে এবং লেখে, এবং প্রচুর দেখে আবার ভিউ হয়, হয়তো এটা কৌতূহল। যাই হোক, এগুলি আসলে মানে আমি মানে পুরো 18 মাসের অধ্যায়টা আসলে মানে আলোচনা করাটা আমাদের জন্য দুঃখজনক এই কারণে, কারণ অভ্যুত্থান পরবর্তী এইরকম একটা অগোছালো গভর্নমেন্ট, এই ধরনের একটা লোভী গভর্নমেন্ট, এইরকম একটা কি বলবো ছন্নছাড়া একটা গভর্নমেন্ট, এটা কল্পনা করা যায় না, যেটা আমরা পাইছি। তো এখন এইটা নিয়ে রাজনীতি নির্ধারিত হবে না। এখন রাজনীতি দেখেন, এরা সবসময় এখন আতঙ্কে ভুগতেছে আওয়ামী লীগ এই আসলো। আরে ভাই, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ আসবে, কোন আওয়ামী লীগ আসবে? শেখ হাসিনার আওয়ামী লীগ প্রশ্নই ওঠে না। বাংলাদেশে ওই আওয়ামী লীগ আসবে যে আওয়ামী লীগ হাসিনাবিহীন সত্যিকার একটা গণতান্ত্রিক আওয়ামী লীগ, এবং আসতে হবে, কারণ আওয়ামী লীগের একটা ভিত্তি, আপনি এটাকে ধ্বংস করতে পারবেন না। এটা রাজনীতি,
এটা কেউ মানে এটা ধ্বংস করতে পারবে ফার্স্ট অফ অল না। কিন্তু ফার্স্ট অফ অল তাদেরকে অপকর্মের জন্য আমি সেজন্য অনুশোচনা বলছি প্রকাশ যে করতে এটা হবে, ক্ষমা চাইতে হবে। এমনি আসবে না। পরিবর্তিত একটা আওয়ামী লীগ আসবে, আজ হোক কাল হোক, কিন্তু শেখ হাসিনার আওয়ামী লীগ না, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। এবং এটা যদি সত্যি আসে তখন দেখবেন এই যে উনি আর ওনারা এক হয়ে গেছে, এবং ওনারা শুধু না, পুরো জাতি এক ঐক্যবদ্ধ হয়ে যাবে। তো সুতরাং বাংলাদেশের এই সমস্ত যারা এই স্বপ্ন দেখতেছে যে এই আওয়ামী লীগ আসলো কলকাতায় চলে আসলো ঢুকে যাবে, এইগুলি একেবারে অলিক। এইগুলি হলো এই যে এখন যারা ভয় নানা রকম অপকর্ম করছে, তারা এই সমস্ত ভীতি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। জি শিশির মনির, যে আমি শুধু একটা ক্রিটিসাইজ করতে চাই এই প্রশ্নে, 30 সেকেন্ড, জি 30 সেকেন্ডের মধ্যে। আমি মনে করি যে এই অভ্যুত্থানকে সেলিব্রেট করে যে গণভোট হয়েছিল, বিএনপি সরকার এই গণভোটের প্রতি জাস্টিস না করার কারণে এত সব টেনশনের জন্ম হচ্ছে। I will ask the BNP government to concentrate on the result of the referendum. এবং রেফারেন্ডামের রেজাল্টটাকে সাংবিধানিকতায় যদি রূপান্তর তারা করেন, তাহলে অনেক কিছুই লিগ্যালি আনসার হয়ে যাবে, যেটা তারা করতে চাচ্ছেন না, আচ্ছা। এখনো করছেন। আচ্ছা।